হ্যালো এভরিওয়ান, পিসি বিল্ডার বাংলাদেশে আপনাদের সবাইকে ওয়েলকাম এবং সেই সাথে প্রজেক্ট জি বিল্ড ভিডিওতে আপনাদের ওয়েলকাম। আজকে সেই কাঙ্ক্ষিত বিল্ড ভিডিও, আর যেটা দিয়ে শুরু করতে চাচ্ছি সেটা হচ্ছে পাওয়ার সাপ্লাই, যেটা এখানে রাখা আছে। একটা কথা তার আগে আমি একটু বলে নেই, আমি প্রত্যেক বিল্ড ভিডিওতে সেটা বলে থাকি, এই জন্য আমি বলে দিচ্ছি যে এটা একটা প্র্যাকটিক্যাল জিনিস। সো এখানে পুঁথিগত বিদ্যা বা যেটা আমরা বই থেকে পড়ি সবসময় যে সেটাই ফলো করতে হবে তা না। যেমন বই থেকে যেটা আমরা ফলো করি সেখান থেকে আমরা জানতে পারি সবচেয়ে প্রথম শুরু করা উচিত, বা যারা প্রফেশনাল বিল্ডাররা আছে তারা সব থেকে প্রথমে যেটা শুরু করে পাওয়ার সাপ্লাই দিয়ে। এই ক্ষেত্রে এই বিল্ড ভিডিওর জন্য পাওয়ার সাপ্লাই দিয়ে শুরু করা যৌক্তিক। তো আমার কথা হচ্ছে, যেখানে আপনাদের সুবিধা, যেভাবে আপনাদের সুবিধা সেভাবেই আপনারা শুরু করতে পারেন, আর যেভাবে শুরু করবেন রেজাল্ট একই হবে। তো আর দেরি করতে যাচ্ছি না, তো শুরু করে দিতে যাচ্ছি প্রথমে পাওয়ার সাপ্লাই দিয়ে, এবং তারপরে একটার পর একটা প্রত্যেকটা একটা স্টেপ বাই স্টেপ গাইডেন্স হবে, এটাই আমি প্রথমে বলেছিলাম। তো সেটাই আমি করতে চাচ্ছি, এবং আমি আশা করব যে এই বিল্ড ভিডিওর পরে আপনারা আপনাদের নিজেদের প্রজেক্ট জি বা প্রজেক্ট যাই হোক না কেন সেটা আপনারা নিজেরাই বিল্ড করতে পারবেন। শুরু করার আগে একটা কাজ যেটা আমি ব্যাকগ্রাউন্ডে করেছি সেটা আমি দেখাতে চাচ্ছি, যেটা ব্যাকগ্রাউন্ডে করলে কোনো অসুবিধা নেই। সেটা হচ্ছে আমি এই তিনটা ফ্যান আমি বদল করে কর্ভেয়ারের যে রিং ফ্যান গুলো অর্থাৎ FP120 ফ্যানে আমি বদল করে দিয়েছি। আর সামনে যে তিনটা এই কেসিং এর সাথে অরিজিনাল ফ্যান ছিল অর্থাৎ H440 যে অরিজিনাল ফ্যান ছিল সেটাকে বদল করে আমি পিছে দিয়ে দিয়েছি, এবং সেই সাথে রেডিয়েটরের সাথে এই দুটো ফ্যান দিব একটা ম্যাচিং করার জন্য, কারণ হোয়াইট অ্যাকসেন্ট নিয়ে আমি এখানে কাজ করছি। তো সেটারই ধারাবাহিকতায় আমি সমস্ত ফ্যানগুলোকে, সামনের ফ্যানগুলোকে বদল করে দিয়েছি আর কর্ভেয়ার ফ্যান দিয়ে দিয়েছি। এটা আরো শক্তিশালী হবে। কর্ভেয়ার ফ্যান SP ফ্যানগুলো আরো বেশি শক্তিশালী, যে H440 যে অরিজিনাল ফ্যান তার থেকে অনেক বেশি শক্তিশালী। আর সামনের থেকে যখন ফ্রেশ বাতাসগুলো ঢোকাবে তখন পিছের থেকে ইজিলি সেই বাতাসগুলো ঠান্ডা করে পিছের যে রেয়ার ফ্যানটা যেটা আছে সেখান থেকে এক্সস্ট করবে। তো এইটাই মেথড হওয়া উচিত। আমার এর আগের X99 বিল্ডে আমি এটাকে খুব ব্রড আকারে বর্ণনা করেছিলাম যে একটা মেথডে কাজ করা উচিত যখন এয়ার ফ্লো এর ব্যাপার আসছে, অর্থাৎ সামনের থেকে ইনটেক এবং পিছের থেকে এক্সস্ট। তো এভাবে হলে এয়ার ফ্লো খুব সুন্দর থাকে এবং সাথে সাথে খুব ভালো কাজ করতে পারে এয়ার কুলের মাধ্যমে কুল করার ব্যাপারে। এখন প্রথমে পাওয়ার সাপ্লাই প্যাকেটটা খুলছে। এটার আনবক্সিং ভিডিও আগেই পাবলিশ করা হয়েছে, সে সাথে ওভারভিউ করা হয়েছে। তো সেই ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন, নিচে ডিসক্রিপশনে সেই লিঙ্কটা দেয়া আছে। এখানে আমি খালি একটা জাস্ট প্যাকেটটা খুলছি, এটা যদি আনবক্সিং হয় তাহলে আনবক্সিং হবে। এটা আনবক্সিং, বাট এটা সেকেন্ড টাইম আনবক্সিং হবে। যতবারই আনবক্সিং করা হয় আনন্দ একই রকমই হয় নতুন কম্পোনেন্টের। মোটামুটি ভাবে যেই জিনিসগুলো আমাদের এখন লাগবে সেই জিনিসগুলো আমি শুধুমাত্র বের করে নিতে চাচ্ছি। যেমন পাওয়ার সাপ্লাই তো মাস্ট লাগবেই, এটা আমি রাখলাম। এবং সেই সাথে আমি জানি যে কেবলিং এর কাজ প্রথমে শুরু না করলেও চলে, কিন্তু এই ক্ষেত্রে যেটা আমি বলেছি যে বিল্ডের কাজ অনুযায়ী আপনি যে কাজ করছেন সেটা প্র্যাকটিক্যাল কাজ অনুযায়ী আপনাকে ঠিক করতে হবে কোনটা আপনার লাগবে কি লাগবে না। তো সেই ক্ষেত্রে এই H440 কেসিং এর ব্যাপারে, যেখানে সামনের দিকটা, যেটা এই কেসের রিভিউ যারা দেখেছে তারা সবাই জানে যে সামনের দিকটা কভার করা, যে পাওয়ার সাপ্লাই যেন সামনের দিক দিয়ে পাওয়ার সাপ্লাই বা কোনো ধরনের কেবলিং এর যে হ্যাসল সেটা কোনোভাবে দেখা না যায়। এটা হ্যাভেন, একটা বিল্ডারদের জন্য হ্যাভেন। এখানে অন্ধ কেবল ম্যানেজমেন্ট করতে পারবে এমন একটা অবস্থা, সত্যি কথা বলতে। তো এই কারণে কিছুটা আবার কিন্তু নেগেটিভ সাইড যেটা আছে সেটা হচ্ছে যে কেবলিং গুলো আগে করে নিলে খুবই সুবিধা হবে, এবং পরে করলেও কোনো হয়তো অসুবিধা হবে না, কিন্তু খুব ছোট একটা স্পেসে কাজ করতে হবে। কি দরকারের চেয়ে আগের থেকে যে কেবলগুলো আপনাদের দরকার হবে এসেনশিয়াল, সেসব কেবলগুলো আগে থেকে লাগিয়ে নিয়ে সবচেয়ে ভালো হবে। তো প্রথমে আমি এটাই করছি যে আমি কেবলগুলো সর্টিং করব, করে আমি সেগুলোকে ক্যামেরার সামনেই আমি একটা একটা করে পাওয়ার সাপ্লাইয়ের সাথে অ্যাটাচ করব, যাতে সবাই দেখতে পায় যে কোন কেবল কোন পোর্টে লাগবে। এখন হচ্ছে কি কি লাগবে আপনাদের এই কম্পিউটার বিল্ডের জন্য, কি কি কেবল লাগবে। প্রথমে যেটা আমি দিয়ে শুরু করব সেটা হচ্ছে
24 পিন, এটা তো মাস্ট লাগবে। এটা যারা জানে না তাদের জন্য বলছি যে 24 পিন হচ্ছে মেইন মাদারবোর্ডে যে ইলেকট্রিসিটি যে প্রোভাইড করবে সেটা হচ্ছে 24 পিন। তো 24 পিন খুবই ইম্পর্ট্যান্ট এবং মেইন। এটা দিয়ে আমি সবচেয়ে প্রথমে শুরু করছি। আমি একটু জুম করে নিলাম যাতে আপনাদের সুবিধা হয় দেখাতে। তো এখানে মুখস্থ কোনো ব্যাপার নেই, এখানে মাদারবোর্ড লেখাই আছে, এমবি মাদারবোর্ড লেখাই আছে, আর 24 পিন একমাত্র 24 পিনেই যাবে। তো একটা জিনিস আমি খেয়াল করে দেখাই দিই, একটা দিক সলিড আছে। সলিড যে জায়গাটা যত পাওয়ার সাপ্লাই এই পর্যন্ত আমি ইনস্টল করেছি সবগুলো একই সিস্টেম। সলিড জায়গাটা যাবে হচ্ছে মাদারবোর্ডে, যেখানে 20 এবং 4 পিন, ঠিক এরকম 20 এবং 4 পিন কতটুকু দেখাতে পারছি, 20 এবং 4 পিন এই সলিড জায়গাটা যাবে হচ্ছে মাদারবোর্ডে। আর এরকম দুই দিকে ডিটাচ করা কেবলটা যাবে হচ্ছে পাওয়ার সাপ্লাই। সেটা এখন যেই ধরনের পাওয়ার সাপ্লাই, যে ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাই হোক না কেন, এটা একই রকমই সব জায়গায় ইনস্টল করার সিস্টেম। তো আমি সবচেয়ে প্রথমে 24 পিন অ্যাটাচ করলাম পিএসইউর সাথে। এরপরে আমি যে নিচের যে অংশটা সেটাও আমি নিচের অংশেই অ্যাটাচ করে দিচ্ছি। এই হচ্ছে 24 পিন ইনস্টল হয়ে গেল। এবং তারপরেই যেটা করা যায়, পেরিফেরাল থেকে যদি আমি শুরু করি, যে মলেক্স কানেক্টর একটা মাস্ট। অনেক কিছু মলেক্স কানেক্টর দরকার হতে পারে এবং আমারও দরকার হতে পারে। তো এইটা হচ্ছে মলেক্স কানেক্টর, যারা জানে না তাদের দেখিয়ে দিচ্ছি। এবং এটা হচ্ছে যেটা পাওয়ার সাপ্লাই যাবে পেরিফেরাল যে সেকশনটা সেখানে। তো আমি পেরিফেরালে দিয়ে দিচ্ছি। আর পেরিফেরাল এখানেই আবার কিন্তু লেখা আছে সেটা। যারা এর ওভারভিউ ভিডিও দেখেছে তারা এই পিএসইউ সম্পর্কে ভালো আইডিয়া রাখতে পারবে। আর অন্য পিএসইউ হলেও সেম মেথডেই হবে, মেথড চেঞ্জ হবে না। তো এরপরে যেটা হবে সেটা হচ্ছে সিপিইউ যে অক্সিলারি পাওয়ার, যেটা 8 পিন সিপিইউ অক্সিলারি পাওয়ার। আর আমি যে মাদারবোর্ড ইউজ করছি সেটায় সিপিইউ 8 পিনেরই দেওয়া আছে। যদি 4 পিন হয় বক্সের মধ্যে 4 পিন অলরেডি প্রোভাইড করা আছে, কিন্তু আমার সরাসরি 8 পিনই হবে। এই জন্য 8 পিনটা আমি এখন অ্যাটাচ করব। কিন্তু এখানে দুটা জিনিস লেখা আছে, একদিকে লেখা আছে পিএসইউ, একদিকে লেখা আছে সিপিইউ। পিএসইউর অংশটা পিএসইউ তে যাবে, সিপিইউর অংশটা যাবে হচ্ছে মাদারবোর্ডে। খুবই সহজে এখানে বোঝার সিস্টেম। সরি, আমি ভুল দিচ্ছিলাম। এখানে সিপিইউ, যেখানে সিপিইউ পিসিআই যে সেকশনটা দেওয়া আছে, অর্থাৎ পিসিআই এক্সপ্রেস, এই সেকশনেই এটা চলে যাবে। ভুল করার কোনো উপায় নেই, কারণ পেরিফেরাল হচ্ছে 6 পিন আর সিপিইউ পিসিআই এক্সপ্রেস হচ্ছে 8 পিন। তো আমি এখন পিএসইউ অংশটা পিএসইউ তে দিয়ে দিলাম। এটাও মোটামুটি ইনস্টল করা শেষ। এবং তারপরে আসছে হচ্ছে যেটা পিসিআই এক্সপ্রেস গ্রাফিক্স কার্ডের জন্য। এখানে যেটা ব্যাপার, যেটা সলিড অংশ পিএসইউ লেখা সেটা যাবে পিএসইউ তে। আর যেটা 8 পিন আর 4 পিন, সরি 8 পিন 6 পিন আর 2 পিন আলাদা করা, সেটা যাবে হচ্ছে গ্রাফিক্স কার্ডে, অর্থাৎ ডিটাচ অংশটা যাবে গ্রাফিক্স কার্ডে। তো আমি এখন আবারও অ্যাটাচ করে দিচ্ছি পিসিআই এক্সপ্রেসের সাথে, সরি আমি অ্যাটাচ করে দিচ্ছি পিএসইউর সাথে। এই হচ্ছে আরেকটা যেটা আমি অ্যাটাচ করে দিলাম। একটা জিনিস আমি ভুল বলেছিলাম, আমি এখন ঠিক করে নিই, সাথে সাথে এডিট করার চেয়ে অনেক ভালো। সেটা হচ্ছে আমি এটাকে বলছিলাম মলেক্স কানেক্টর। আমি ভীষণভাবে সরি, যারা জানে না তাদের একটা কনফিউশন সৃষ্টি হয় এইভাবেই। আমি আবারও সরি বলে নিচ্ছি। এইখানে যে কানেকশনটা আছে যেটা আমি লাগিয়েছিলাম ওটা সেইটা কানেকশন, অর্থাৎ এটা যাবে হার্ড ড্রাইভে। এবং এটা দিয়ে এখন অনেক ডিভাইস পাওয়ার আপও করা হয়, অনেক কম্পোনেন্ট পাওয়ার আপও করা হয়। তবে এই জিনিসটা হচ্ছে সেইটা, যেটা আমি আগের বার ভুল বলেছিলাম, সেটা হচ্ছে সেইটা এটা। আর মলেক্স হচ্ছে এই কানেকশনটা, এটা হচ্ছে মলেক্স, যেখানে 4 পিন দেওয়া থাকে। এই মোটা তাজা কানেকশনটাই হচ্ছে মলেক্স কানেকশন। তো এখন মলেক্স বিভিন্ন কম্পোনেন্টের পাওয়ার আপ করার জন্য দরকার হয়, যারা জানে না তাদের জন্য বলে দিচ্ছি। এবং সে সাথে আমি এখন পেরিফেরালের যে অংশটা আছে সেখানে আমি মলেক্স কানেকশনটা দিয়ে দিচ্ছি পিএসইউ তে। এই মোটামুটি ভাবে পিএসইউ যেই কয়টা কেবল আশা করি আমাদের লাগতে পারে সবগুলো এখানে আছে। এখন
যেটা করব যে পিএসইউটা ইনস্টল করব এবং প্রথমে পিএসইর যে অংশটা সেই অংশটাই আমি খুলে নিচ্ছি। অংশটা বলতে একটা বেড সাথে পিএসইউ ইনস্টল হয়, খুবই সহজ। এই কেসিং এর মোটামুটি যে কটা জিনিস আছে সবগুলোই অত্যন্ত সহজ। তো তারই পার্ট হিসাবে এটাও যে কাজটা খুবই ডিলাইট। এবং এটা খুলে আসার পরপরই থাম্ব স্ক্রু দিয়ে যে পিছের যে অংশটা সেটাও এখন আমি খুলে ফেলবো, কেননা এখন সময় আসছে আস্তে আস্তে এই কাজগুলো করার। এই হচ্ছে মোটামুটি ভাবে আমি এক সাইডে রেখে এখন যেটা আমি করব, এই সমস্ত কেবলের যে স্তূপটা আছে সেটাকে আমি এর ভিতরে ঢুকিয়ে দিব এবং তারপরে আমি এই অংশটার সাথে বে অ্যাটাচ করব। তো ফার্স্ট থিং ফার্স্ট, কি পরিমাণ কেয়ারলেস আমি থাকতে পারি এই কেসিং এর সাথে এটাই হচ্ছে প্রমাণ। অন্য কেসিং হলে যেখানে এই অংশটা অর্থাৎ পিএসইউ এরিয়াটা দেখা যায়, সেখানে এই ধরনের কেবলিং করা কিছুটা হ্যাসলের ব্যাপার এবং সময় সাপেক্ষ ব্যাপার। হ্যাসলের চেয়েও বড় ব্যাপার, সময় সাপেক্ষ একটা ব্যাপার। কিন্তু এখানে সময়ের কোনো বিষয় নেই, আমি ঠিক ময়লার স্তূপের মতন সবগুলাকে ঢুকিয়ে দিচ্ছি, কোনো অসুবিধা নেই, কেউ কিছু দেখতে পারবে না, কেননা সামনের দিকে কেবল ম্যানেজমেন্ট ছাড়াও কিছু দেখা যাবে না কেবল। তো মোটামুটি ভাবে এইটুক পর্যন্ত আমি করলাম। এখন যেটা করব, আমি বেটাকে ইনস্টল করব। এখন যে কাজটা করব, পিএসইর সাথে প্রোভাইডেড এই যে স্ক্রুজ গুলা, এটাই আমি এখন স্ক্রু করে দিব। আর পিএসইউ প্রোভাইডেড স্ক্রু কেন ইনস্টল করছি বা মাউন্ট করছে, কারো যদি মনের মধ্যে প্রশ্ন আসে, কারণ হচ্ছে এটা কনভেনিয়েন্ট। আপনি খুব সহজে পিএসইউর প্যাকেটের ভিতর থেকে এই স্ক্রুগুলোকে পেয়ে যাচ্ছেন। এবং নাম্বার 4, এবং এখন যখন চারোটাই মোটামুটি ভাবে ব্যালেন্স হয়ে গেছে চারটা মিলিয়ে, এখন আমি টাইট করে দিতে পারি। কিন্তু এরকম টাইট না যেটার জীবনে কোনোদিন খোলা যাবে না, আপনাকে খুলতে হতে পারে আবারও, এটাই স্বাভাবিক। তো মোটামুটি একটা যতটুকু লাগে জাস্ট বেটাকে লাগিয়ে রাখার জন্য, কারণ বেটা দিয়েই পিএসইউ কেসিং এর সাথে বসে যাবে। তো এই মোটামুটি ভাবে হলো স্ক্রু করা। ফাইনালি যেটা আমি এখন করতে পারি, তখন স্ক্রু করার কাজ মোটামুটি ভাবে আমার শেষ। আমি পিএসইউটাকে পুরোপুরি ভাবে এখন লাগিয়ে দিতে পারি, অ্যাপ্লাই করে দিতে পারি কেসিং এর সাথে। হচ্ছে চারটা স্ক্রু করাও শেষ এবং সেই সাথে পিএসইউ লাগানোর যে প্রক্রিয়া সেটা মোটামুটি শেষ। এখন কাজ হচ্ছে মাদারবোর্ড, সিপিইউ, মেমোরি এবং মেমোরি ফ্যান। তো এই প্রসেসটা নিয়ে আমি সবচাইতে বেশি এক্সাইটেড থাকি, এই প্রসেসটা আমার করতে সবচাইতে বেশি ভালো লাগে এবং ক্যামেরার জন্য আমি এই প্রসেসটা আসলে খুব তাড়াতাড়ি করতে হবে, কিন্তু এই প্রসেসটা আমি খুব আস্তে ধীরে করি, কারণ এরপর এটা মিস করি আমি।
এই প্রসেসটা যখন শেষ হয় তখন আমি মিস করি। তো এখন তাহলে শুরু করে দিতে যাচ্ছি মাদারবোর্ডের সেটআপের কাজ। তো মাদারবোর্ডের কাজ শুরু করছি, যেটা হচ্ছে মাদারবোর্ড সেটআপের কাজ। সবাই জানে যে আমি এই বিল্ডের জন্য ইউজ করছি ম্যাক্সিমাস 8 হিরো বোর্ড। এবং কাজটা আমি করব মাদারবোর্ডের প্যাকেটের উপরেই, আলাদা কোনো কারণ নেই। সিপিইউ ইনস্টলেশনই সবচেয়ে প্রথম কাজ হবে, সেজন্য প্রথমে সিপিইউটাকেই বের করে নেওয়া যাক। এটার আনবক্সিং অলরেডি পাবলিশ হয়ে গেছে এবং একটা ছোটখাটো রিভিউ যেটা করা হয়েছে। প্রথমে হুকটা খুলে ফেলতে হবে এবং প্রত্যেকটা বিল্ড ভিডিওতে যেটা আমি বলেছি যে অ্যারোকে ফলো করতে হবে। এখানে সিপিইউতে একটা অ্যারো চিহ্ন দেয়া আছে, ঠিক এই জায়গাটায় একটা গোল্ডেন কালারে অ্যারো চিহ্ন দেয়া আছে এবং ঠিক মাদারবোর্ডের এই জায়গায় একটা হোয়াইট কালার দিয়ে একটা ইন্ডিকেট করা আছে অ্যারো। তার মানে এই অ্যারো দিয়েই সিপিইউ বসে যাবে। এবং অ্যারোর যে ইন্ডিকেটর, যেটা এখানে যে একটা হোয়াইট কালার তো দেখা যাচ্ছে, যেটা ইন্ডিকেট করছে যে এখানে অ্যারো চিহ্ন দেয়া আছে। আবার কভারের উপরেও কিন্তু অ্যারো চিহ্ন একটা দেয়া আছে, যেখানে ইন্ডিকেট করছে যে কোন জায়গা দিয়ে এই সিপিইউর যে অ্যারো, সিপিইউর যেই গোল্ডেন অ্যারো, সেটা কোন জায়গা দিয়ে বসবে। তো তাহলে প্রথমে কাজ হচ্ছে উঠানো এবং 2 আঙ্গুল দিয়ে সিপিইউ হ্যান্ডেল করা। মিডিলের যে জায়গাটা সেটা একদমই হাত না দেয়া, কারণ ফিঙ্গার অয়েল এছাড়া ময়লা লেগে যেতে পারে এবং এর দ্বারা পারফরমেন্সে অর্থাৎ হিট সিঙ্কের পারফরমেন্সে প্রভাব ফেলতে পারে। এটা ফেলাটাই স্বাভাবিক। তো এতটা ভলনারেবল সিপিইউ না হলেও তারপর তো ছড়াছড়ি করা যাবে না সিপিইউ নিয়ে। তো এখন যেটা সবচেয়ে সহজ উপায়, যেটা আমি করি, এক তো হ্যান্ডেল করতে হবে 2 আঙ্গুলে এবং সেই সাথে আমি একদিকে প্রথমে অ্যালাইন করে নেই, যেটা হচ্ছে এই সাইডে যে আমি জানি না কতদিন দেখতে পাচ্ছি, এই সাইডে 2টা নচ দেওয়া আছে। এই নচ দিয়ে প্রথমে আমি এক সাইডে আমি বসিয়ে দিই এবং আরেক সাইডে আমি হালকা করে ছেড়ে দিই। এভাবে সিপিইউ ইনস্টলেশন হয়ে গেল। এবং ভালো করে হয়েছে নাকি এটা বোঝানোর আরেকটা বড় উপায়, জিনিসটাকে উইগল করে দেখা। এবার উইগল করে দেখা, উইগল করে যদি ঠিক মতো না বসে, জিনিসটা শেষ পর্যন্ত ঠিক মতো বসেই যায়। যখন আপনি একটু হালকা করে উইগল করছেন, খুব বেশি করা উচিত না, কারণ ভিতরে পিন আছে এবং খুবই সেন্সিটিভ এই পিনগুলো। আমি কিন্তু বারবার বলে রাখছি, স্পেশালি নতুন যে চিপসেট, এই G170 যে চিপসেট, এটার যে পিনগুলা, সিপিইউ পিনগুলা অত্যন্ত ভালনারেবল। এজন্য পিন ড্যামেজ হওয়া একদম সহজ। তো উইগল করে দেখার পরে যদি সবকিছু ঠিক থাকে, যেটা আমিও বারবার দেখে নিচ্ছি। আরেকটা জিনিস হচ্ছে, আমি বলে দিই একই সাথে, পিন ড্যামেজের কোনো ওয়ারেন্টি ক্লেম করা যায় না মাদারবোর্ডের ক্ষেত্রে, এছাড়া সমস্ত ওয়ারেন্টি ক্লেম করা যায়। তো এই জন্য ভালো করে দেখে নেওয়াটা খুবই জরুরি। এবং যদি সবকিছু ঠিক থাকে, আপনি কভার করিয়ে দিতে পারেন। কিভাবে? প্রথমে এই যে এখানে যে পিনটা আছে, এটার নিচে দিয়ে এই দুইটা নচেস চলে যাবে এবং যখন চলে গেল, এখন একমাত্র উপায় আপনাকে প্রেসারাইজ করতে হবে এই সিপিইউ লিভারটার উপরে, যেটা ভালো প্রেসার দিবে এবং আলটিমেটলি স্ট্রাগল করার পরে জিনিসটা লেগে যাবে। এবং সেই সাথে আপনি প্লাস্টিকের এই যে প্রোটেক্টর, এই পিন প্রোটেক্টর কভারটা, সেটা উঠে আসবে। এইভাবেই কাজ করার নিয়ম। এবং পিন প্রোটেক্টর কভারটাকে সেফ জায়গায় রাখতে হবে, কারণ কোনোদিন যদি আপনি মাদারবোর্ড সেল করেন, তাহলে এটা আপনার কাজে, এটা আবার পরিয়ে আপনাকে নিতে হবে, অথবা যদি আপনার ওয়ারেন্টি ক্লেমই করতে হয়, সিপিইউ খুলে নিয়ে এটাই কিন্তু আপনাকে পরিয়ে দিয়ে তারপরে আপনাকে মাদারবোর্ডের ওয়ারেন্টি ক্লেম করতে হবে। তো মোটামুটি এই হচ্ছে সাকসেসফুল সিপিইউ ইনস্টলেশন। তো এরপরে যেটা কাজ হবে সেটা হচ্ছে মেমোরি ইনস্টলেশন। এখন আসছে হচ্ছে মেমোরি ইনস্টলেশনের কাজ। যদি 2টা স্লট হয়,
তাহলে এখানে যে গ্রে দুইটা স্লট আছে এই দুটো ইউজ করতে হবে। আমার ক্ষেত্রে সেটা না, কারণ আমার হচ্ছে 4টা মেমোরি মডিউল। তো সেই ক্ষেত্রে প্রথমে অ্যালাইন করে নিতে হবে ছোট জায়গার সাথে ছোট জায়গা। কিন্তু তার আগে একটা জিনিস আমি বলে রাখি, এখানে 4টা হুক আছে যেটা আপনি লেগে যায় আপনি যখন ঠিক মতো ইনস্টলেশন করবেন, কিন্তু এটা আগে খুলে নিতে হবে। এটা না খুলে কিন্তু কাজ করলে ক্ষতি হতে পারে মেমোরি, এর জন্য আগে থেকে খুলে নিতে হবে এগুলো। তো খুলে নেওয়ার পরে যেটা করতে হবে, অ্যালাইন করে নিতে হবে। এবং দুই দিকে অ্যালাইন করে নিয়ে এরপরে প্রথমে একদিকে চাপ, দ্বিতীয় আরেকদিকে চাপ, একটা মেমোরি ইনস্টলেশন হয়ে গেল। এরপরে সেকেন্ড মেমোরি, সেকেন্ড মডিউল ঠিক একইভাবে অ্যালাইন করে নিতে হবে, ছোটর সাথে ছোট, বড়র সাথে বড়। একটা সাইডে একটু ছোট থাকে, একটা সাইডে একটু বড় থাকে। এটি স্বাভাবিক যে দুই সাইডে অ্যালাইন না করলে বসবে না ঠিক মতো। প্রথমে একদিকে টিপ দিতে হবে অ্যালাইন হয়ে গেলে, এরপর একদিকে টিপ দিতে হবে। নেসারিনা সবসময় ক্লিক শব্দটা হবে, যেটা আমি ফিল করতে পারছি হচ্ছে, কিন্তু হয়তো ক্যামেরায় হয়তো ধরা পড়বে না। তো সবসময় চেক করে নিতে হবে যে হুকগুলা কি খোলা আছে নাকি, যেটাই আমি বারবার করছি। ডাবল চেক করে নেওয়াটা ভালো, সবসময় সাবধানে কাজ করতে হবে। এসব সমস্ত জিনিস খুবই এক্সপেন্সিভ। প্রথমে এক জায়গায় চাপ, দ্বিতীয় আরেক জায়গায় চাপ। এবং চতুর্থ এবং শেষ মডিউল এই হচ্ছে মোটামুটি মেমোরি ইনস্টলেশনের কাজ, যেটা মোটামুটি ভাবে শেষ হয়ে গেল। এখন হচ্ছে মেমোরি যে ডমিনেটর এয়ারফ্লো ফ্যান যেটা, সেটাকে ইনস্টল করার কাজ। এখানে দুই দিকে দুইটা লেগ দেখা যাচ্ছে, ঠিক এরকম ভাবে দুই দিকে দুইটা লেগ দেখা যাচ্ছে। এই লেগগুলা যাবে মেমোরি মডিউলের যে হুকগুলা সেখানে গিয়ে বসবে, ঠিক এইভাবে। একটা হুকের মধ্যে এক সাইডে দিতে হবে এবং ঠিক এইভাবে একটু একটু প্রেসার দিয়ে আরেকটা হুকে বসিয়ে দিতে হবে, ঠিক এইভাবে। এখানে দেখা যাচ্ছে দুই দিকের হুকে বসে যাবে, অর্থাৎ মেমোরি মডিউলের দুই দিকে হুকে বসে যাবে, ঠিক এইভাবে এটা বসে যাবে। এবং এটার যে 4 পিন যে পোর্টটা আছে, এই পোর্টটাকে যে কোনো একটা আশেপাশের 4 পিন ফ্যান হেডারে মাদারবোর্ডের দিয়ে দিতে হবে। তাহলে এর যে ফ্যান সেটা মাদারবোর্ড দিয়ে কন্ট্রোল হবে, পিডব্লিউএম কন্ট্রোল হবে। এবং সেই সাথে এটা অপারেশনাল হয়ে যাবে এবং একটা রেড এলইডি ফ্যান ইফেক্ট দিবে। এখন হচ্ছে আইও শিল্ডের ব্যাপার। আইও শিল্ড প্রথমে আমি লাগিয়ে দিচ্ছি। এটা খুবই স্ট্রেট ফরওয়ার্ড, বাট খুব অনেক সময় ট্রিকি হতে পারে, বাট এটা স্ট্রেট ফরওয়ার্ড। এটা একদিক থেকে অ্যালাইন করে নিয়ে জাস্ট ঠিক করে দিতে হবে। মাঝে মধ্যে অ্যালাইন না হলে হয়তো বসে না, কিন্তু বসে দিতে হবে। এজন্য এটাকে আমি এইভাবেই লাগিয়ে দিলাম। যেটা বলেছিলাম যে অনেক সময় ঠিকই হতে পারে, ঠিক যেভাবে ক্লিক হলো এইভাবে ক্লিক হয়ে এটা সুন্দর আপনার বসে যাবে। আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট কাজ হচ্ছে, এখানে যে স্ট্যান্ড অফ গুলো যেটা দেখা যাচ্ছে, এই স্ট্যান্ড অফ গুলো দিয়েই মাদারবোর্ড বসবে। এজন্য মাদারবোর্ড বসানোর কাজটাই এখন হবে, যেটা খুবই সাবধানের একটা কাজ। প্রত্যেকটা কাজই সাবধানে, কিন্তু এটা এক্সট্রা সাবধানের কারণে মাদারবোর্ড এখন যথেষ্ট ভারী মেমোরি মডিউল ইনস্টলেশনের পরে। পুরো কাজটা এক হাতে করতে হতে পারে অনেক সময়, ঠিক যেমন এখন করতে হচ্ছে আমাকে। এখন যখন অ্যালাইন হয়ে গেছে সবগুলা, প্রধান কাজ হচ্ছে মাদারবোর্ড স্ক্রু করে দেওয়া, সিকিউর করে দেওয়া কেসিং এর সাথে, যেটা খুবই স্ট্রেট ফরওয়ার্ড। আপনাকে মাদারবোর্ডের গাইড থেকে জানতে হবে কোন স্ক্রুগুলা মাদারবোর্ডের জন্য।
সরি কেসিং এর গাইড থেকে জানতে হবে, কেসিং এর গাইড থেকে জানতে হবে কোন স্ক্রুগুলা, কারণ মাদারবোর্ড যে স্ক্রুগুলা সেগুলা প্রোভাইড হয় হচ্ছে কেসিং এর সাথে। আর N60 H440 তে অবশ্যই এটা দেয়া আছে। এবং লাস্ট ওয়ান, এটা করলে মোটামুটি মাদারবোর্ড সিকিউর হয়ে যাবে কেসের সাথে। দ্যাটস ইট। এত জোরে স্নাক করা যাবে না, যেটা আর কখনো খোলা যাবে না বা প্যাচ কেটে যেতে পারে। সো শুধুমাত্র সিকিউর করে দেওয়াটাই হচ্ছে এখানে সিস্টেম। এখন মাদারবোর্ড ইনস্টলেশনের পরে কেসিং এর সাথে যেটা খুবই ইম্পর্টেন্ট কাজ, বিশেষ করে কে প্রসেসরের জন্য যখন ওভারক্লকিং হবে তখন কুলারের কাজ শুরু হবে। এবং কি কি জিনিস লাগবে সেটাই হচ্ছে এখনকার মুখ্য বিষয়। আর জানতে হবে যে আপনি কিভাবে কি করতে চান আপনার কুলারের সাথে, যেটা আমি চাই হচ্ছে পুশ কনফিগারেশন। এখন হচ্ছে কুলারের কাজ এবং কুলার প্রিপারেশনের কাজ, যেটা আমি দুটো ফ্যান আগেই লাগিয়ে দিয়েছি। কুলারের ফ্যান যদি লাগানো শিখতে হয় কিভাবে লাগাতে হবে, আমার X99 এর যে বিলটা আছে সেটা একজন খেয়াল করলেই কুলারের লাগানোর সিস্টেম বুঝতে পারবে। আমি যেন সময় বাঁচানোর জন্য কিছু কাজ, ছোটখাটো কাজগুলো আমি করেছি হচ্ছে ব্যাকগ্রাউন্ডে। এখন কি কি লাগবে? 1151 এই চিপসেটের জন্য আপনাদের যেটা লাগবে অবশ্যই দুইটা ফ্যান, যেটা অলরেডি মাউন্ট হয়ে গেছে। এরপরে ব্যাকপ্লেট, যেটা ইনস্টলেশন পরে হবে। ওয়াই কেবল, দুইটা ফ্যান একসাথে করে একটা কানেকশন দেওয়া যাবে। এই সুবিধা যদি কেউ নিতে চায় তাহলে ওয়াই কেবল নিবে। এবং লং স্ক্রুজ, এই রেডিয়েটরকে মাউন্ট করার জন্য কেসিং এর সাথে। এবং এই জিনিসটা লাগবে, স্ট্যান্ড অফ। এই জিনিসটা লাগবে। এই জিনিসটা দেখতে হবে মাদারবোর্ডের গাইডেন্স দেখলে, মাদারবোর্ডের গাইড থেকে দেখলে হবে, যেটা দুই দিকে সমান, ঠিক এরকম। কারণ অনেক ধরনের স্ট্যান্ড অফ আছে যেটা একদিকে ছোট একদিকে বড়, কিন্তু এই স্ট্যান্ড অফ গুলোই একমাত্র 1151 এর জন্য কম্প্যাটেবল, যেটা হচ্ছে দুই দিকে সমান, দুই দিকেই স্ক্রু যে জায়গাটা সেটা দুই দিকে সমান। এই জায়গাটা এই স্ট্যান্ড অফ গুলোকে নিতে হবে। এছাড়া তো থাম্ব স্ক্রু, এটা তো সব ক্ষেত্রেই এটা নিতেই হবে পাম্প স্ক্রু করার জন্য। এবং ওয়াশার, যেটা রেডিয়েটর ইনস্টল করার সময় লাগবে কেসিং এর সাথে। তো এই মোটামুটি হচ্ছে যেগুলো স্ক্রুগুলো যেগুলো লাগবে। এবং সেই সাথে রিং, যেটা খুবই ইম্পর্ট্যান্ট। আর সবাই দেখতে পাচ্ছে এটা হচ্ছে হোয়াইট রিং। এর কারণ হচ্ছে এটাই, এর সাথে প্রোভাইডেড যে তিনটা রিং থাকে, এখানে একটা লাগানো আছে যেটা বাংলা ভাষায় আমি যদি বলি ছাই কালারের, অর্থাৎ অ্যাশ কালারের। আর এছাড়া যে দুইটা রিং দেওয়া হয় সেটা হচ্ছে একটা রেড, একটা ব্লু। তো এই কারণে আমার এই যে অ্যাকসেন্ট আমি তৈরি করছি সেটা হচ্ছে হোয়াইট অ্যাকসেন্ট। এটার জন্য হোয়াইট একটা রিং আমার খুব দরকার ছিল। এটাকে আমি যেটা করেছি, স্প্রে পেইন্টের মাধ্যমে যে প্রোভাইডেড যে রিংগুলা, সেটা একটাকে আমি পেইন্ট করে নিয়েছি স্প্রে পেইন্টের মাধ্যমে। খুবই সহজ। একটু খেয়াল রাখতে হবে পিছের যে হুকগুলো আছে, এই হুকগুলো খুব ইম্পর্ট্যান্ট। কারণ এই হুকগুলো দিয়েই এখানে যে পাম্প আছে, এই পাম্পের এখান দিয়ে এই হুকগুলো দিয়েই এই রিংটা বসে যাবে। এই জন্য এই জায়গাগুলো যেন পেইন্ট না হয়ে যায়, এই জায়গায় আমি একটা স্কচ টেপ দিয়ে মাটির মধ্যে এটাকে বসিয়ে এর উপরে দিয়ে স্প্রে পেইন্ট করে দিয়েছি। তো এইভাবে করে এটাকে সাদা করা হয়েছে। তো মোটামুটি ভাবে এটা অ্যাকসেন্টের সাথে মিলে যাবে এবং এটা খুব সহজ, এবং কেউ যদি করতে চায় খুব সহজেই তারা করে নিতে পারে। তো যাই হোক, এই মোটামুটি লাগবে কুলারের জন্য। এখন কুলার ইনস্টলেশনের কাজ শুরু হবে। প্রথমে ব্যাকপ্লেটটা লাগাতে হবে। এটা হচ্ছে ব্যাকপ্লেট, অনেক জুম হয়ে গেছে। এটা হচ্ছে ব্যাকপ্লেট। আর যেটা করতে হবে, ব্যাকপ্লেটের এখানে অ্যাডজাস্টেবল
সিস্টেম আছে। এখানে দেখা যাচ্ছে যে আমি হুকটাকে অ্যাডজাস্ট করছি এইভাবে। এই সবগুলাকে নিচে নামিয়ে দিতে হবে। এগুলো সবগুলো প্রথমে উপরের দিকে থাকবে, এগুলো সবগুলোকেই নিচে নামিয়ে দিতে হবে। যেগুলো সবগুলো আমি নিচে নামিয়ে দিয়েছি, এইটাই হচ্ছে কম্প্যাটেবল ফর 1151। আর যখন সবগুলো নিচে নামানো হবে তখন সিম্পলি ব্যাক প্লেটটাকে, যে সিপিইউর যে চারদিকে 4টা হোল আছে, এই চারদিকে 4টা হোলে লাগিয়ে দিলে এটা সুন্দর করে বসে যাবে। এখন যেটা করতে হবে, পিছনের যে ব্যাক প্লেটটা আছে সেটাকে এক হাতে ধরতে হবে। আমি এক হাতে পিছনের দিকে ধরে আছি, যেটা খুবই সহজ। এবং এক হাতে ধরে এই যে স্ট্যান্ড অফ গুলো আছে এটা দুই দিকেই সমান, আমি আগেও বলেছি, সুতরাং এখানে কোনো অর্ডার নেই কিভাবে বসাবেন। এগুলোকে একটা একটা করে এই হোলগুলোতে বসিয়ে দিতে হবে ঘুরিয়ে ঘুরিয়ে হাত দিয়ে। এটা হাতের কাজ। এখানে কোনো ধরনের আমি সাজেস্ট করবো না রেঞ্জ ইউজ করা। এটা হচ্ছে তৃতীয়। আমি পিছনে ব্যাক প্লেটে কিন্তু আমি আঙ্গুল দিয়ে রেখেছি যাতে এগুলো ঠিক মতো দেখা যায়। ব্যাক প্লেটের যে হুকটা সেটা যেমন দেখা যায় ঠিক মতো। এবং তারপরে আমি দিয়ে দিচ্ছি, অর্থাৎ স্ক্রু করে দিচ্ছি আঙ্গুল দিয়ে স্ট্যান্ড অফ গুলোর। এটি হচ্ছে কাজ করার নিয়ম, কুলার লাগানোর নিয়ম। এবং কিছুটা সাবধানে, কারণ এখানে মেমোরি আশেপাশের জায়গাটা হাত পড়ছে, যদিও এটা কোনো ম্যাটার না, সবই আমি আগেও বলেছি সাবধানেই করতে হবে। এইভাবে মোটামুটি ভাবে স্ট্যান্ড অফ বসানোর কাজটা শেষ হয়ে যাবে। এখন আমি যে পাম্পের যে রিংটা, সেই রিংটাকে চেঞ্জ করে দিব। কুলার ইনস্টলেশন করার আগেই আমি যে কাজটা করে নিতে যাচ্ছি, যেটা অসম্ভব না হলেও প্রায় কঠিন হয়ে দাঁড়াবে, সেটা হচ্ছে 8 পিন এখানে যে পাওয়ার কানেকশনটা আছে, সিপিইউ পাওয়ার কানেকশন, এই কেবলটা, এই অক্সিলারি পোর্টটা আমি আগেই দিয়ে দিব যাতে আমার ওই সময় আর কোনো হ্যাসল না হয়। কারণ রেডিয়েটর হচ্ছে 40 mm রেডিয়েটর, এটা এসব জায়গা সব কভার করে ফেলবে স্বাভাবিকভাবে। তো এই কারণে আমি আগেই এই কাজটা করে নিলাম যাতে কনভিনিয়েন্ট হয়, এরপরে যাতে আমাকে আর কুলার ইনস্টল করার পরে আর কোনো গুতগুতি না করতে হয় বসে বসে। একটা কাজ যেটা আমি আগেই করব, কারণ আমি এখানে একা কাজ করছি, তো সেটা সবচেয়ে বেস্ট হবে। কারণ এরকম একটা ভারী রেডিয়েটর বসানোর আগে যেটা করা সবচেয়ে ভালো হবে, সেটা হচ্ছে আগে পাম্পটাকে ইনস্টল করে নেওয়া সিপিইউতে। আমি বারবার দেখাতে চাচ্ছি, আমি বারবার চেষ্টা করছি ক্যামেরার দিকে, যাতে ক্যামেরা ঠিক মতো দেখানো যায়। আমি তারপরেই বসাবো যেন ক্যামেরা ঠিক মতো দেখানো যায়, তারপরেই যাতে সবাই দেখতে পারে যে এই কাজটা কিভাবে করতে হবে, কারণ এটা মোস্ট ইম্পর্টেন্ট কাজ। তো আমি কেবলটাকে আমি পরে কেবল ম্যানেজমেন্ট করবো, কিন্তু তার আগে আমি সিপিইউর সাথে বসিয়ে দিতে যাচ্ছি। এবং লোগোটা সবসময় যেন দেখা যাবে এইভাবেই বসাতে হবে সামনে, এটাই বসানোটা সবচাইতে ভালো। যেভাবে বসানো হোক না কেন রেজাল্ট একই, কিন্তু লোগোটাকে দেওয়াটাই নিয়ম। এখন যেটা আমি করবো, জাস্ট আমি সিম্পলি যে স্ট্যান্ড অফ গুলো আগেই করেছিলাম সেগুলো দিয়ে আমি বসিয়ে দিচ্ছি পাম্পটাকে সিপিইউর সাথে, এবং বসিয়ে দিয়ে থাম্ব স্ক্রু যেগুলো আছে সেগুলো আমি এখন লাগিয়ে দিব। থাম্ব স্ক্রু যখন প্রথমে থাম্ব দিয়ে লাগাবো, তারপরে এটাকে অবশ্যই টাইট করতে হবে। ঠিক এইভাবে কিছু কিছু জিনিস হয়তো আমার আঙুলের জন্য ভিতরে দেখাতে অসুবিধা হচ্ছে, হয়তো আপনার দেখতে অসুবিধা হচ্ছে, কিন্তু আসলে এই ব্যাপারে আপাতত আর কিছু করার নেই। তো আপনারা এটা বুঝতে পারবেন যে কিভাবে এই থাম্ব স্ক্রুগুলো আমি লাগাচ্ছি। এবং এটা আমি ক্রস প্যাটার্নে লাগানো সবচেয়ে ভালো, অর্থাৎ এইভাবে 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 এইভাবে, এইটা 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 এইটা, এই কর্নারে কর্নারে, এটা ক্রস প্যাটার্ন বলা হয়। ক্রস প্যাটার্নে লাগানোটা সবচেয়ে ভালো হবে, এইভাবে সিপিইউর সাথে খুব তাড়াতাড়ি সুন্দরভাবে বসে যায়। তো আমি এখন হালকা কিন্তু একটা টাইট দিচ্ছি, আমি বেশি জোরে টাইট দিচ্ছি না, কারণ জোরে টাইটটা আমি ঠিকই দিব, সেটা দেবো স্ক্রু ড্রাইভার দিয়ে। কিন্তু আগে আমি সবগুলোকে ঠিক মতো লাগিয়ে দিচ্ছি, সিপিইউর সাথে পাম্প সিকিউর হয়ে যায়। এটা গেল আরেকটা।
এবার হচ্ছে 4th, যদিও হাত দেওয়ার কোনো কারণ নেই, তারপরেও আমি আর একটু চাপ দেওয়ার জন্য যদি এক হাত দিয়ে করাই, হাত দিয়ে চাপ দিয়ে করাটাই আসলে সিস্টেম। তো আমি সবাইকে এটাই বলবো যে হাত দিয়ে চাপ দিয়ে চাপটা লাগানোর পরে তারপরেই টাইট দিতে, তাহলে পিছনের ব্যাক প্লেটটা টাইট হয়ে যাবে। একটু যদি ব্যাক প্লেট নড়ে লাগানোর আগে, সেটা কিন্তু কোনো ম্যাটার না, আমি একটু বলে দিচ্ছি সবাইকে। অনেকে ভাবতে পারে যে ব্যাক প্লেট বোধহয় লাগানোর পরে স্ট্যান্ড অফ দেওয়ার পরে যে নড়ছে, এতে সমস্যা হতে পারে। আরেকটা বিষয় আমি বলে দিচ্ছি, আমি কিন্তু স্ক্রুড্রাইভার ইউজ করছিও যে ক্রস প্যাটার্ন, যেটা বললাম ক্রস প্যাটার্নে 2 কোণায় সমস্ত কুলার লাগানোর সিস্টেম এটাই। এবং সিকিউর করার জন্য যতটুকু পর্যন্ত টাইট দেওয়া লাগে, এমন কোনো টাইট না যেটা প্যাচ কেটে গেলে আর এই থাম্ব স্ক্রু আপনি পাচ্ছেন না, বা এই যে স্ট্যান্ড অফ যেটা আর পাচ্ছেন না। এটা ওয়ান টাইম, এর জন্য মেক ইট কাউন্ট। এখন পুরোপুরিভাবে সিকিউর আমার পাম্প সিপিইউর সাথে, এবং তারপরে আমি থার্ড টাইম একটা টাইট দিয়ে দিচ্ছি, কিন্তু খুব আলতো করে। এই মোটামুটি পাম্প ইনস্টলেশনের কাজ শেষ হয়ে গেল। এখন হচ্ছে কুলারের জন্য সবচেয়ে কঠিন কাজ, যেটা হচ্ছে রেডিয়েটরটাকে ঠিকমতো বসানো। তার প্রিপারেশন হিসেবে সমস্ত কাজই করে নেওয়া হয়েছে। এখন যেটা ব্যাপার, সেটা হচ্ছে অনেক সহজ হয়ে যাবে পাম্প যদি আগে বসিয়ে নেন, আর সাথে সাথে আপনাকে সহজ জায়গাটা যেটা, সেখানে আগের থেকেই ফাইন্ড আউট করতে হবে কোন জায়গা সবচাইতে সহজ, কোন জায়গা দিয়ে আপনি সহজে পাম্পটাকে বের করে নিতে পারছেন, অর্থাৎ স্ক্রু যে হোলগুলাতে সেখানে আপনি বসিয়ে দিতে পারছেন। তো আমি যেটা দেখতে পাচ্ছি, আমি অলরেডি স্ক্রু সবগুলো দেখতে পাচ্ছি, এবং সেই সাথে আমি স্ক্রুগুলোর মধ্যে আগের থেকেই ওয়াশার লাগিয়ে দিয়েছি, যাতে যখন কাজ করতে নামবো তখন যাতে কোনো ধরনের হ্যাসল না হয়, আগের থেকেই আমি ওয়াশারগুলোকে আমি দিয়ে দিয়েছি। এখন যখন আমার অ্যালাইন হয়ে গেছে, আমি এখন যেটা করব, আমি তাড়াতাড়ি করে স্ক্রুটা দিয়ে দিব, কারণ অলরেডি আমার অ্যালাইন হয়ে গেছে, এখন আর কোনো চিন্তা নেই। তো এই জায়গাগুলোতেই একদম ধরে থাকতে হবে, একদম কিন্তু ছাড়া যাবে না। আপনি ছেড়ে দেন, এটা গিয়ে পড়ে যাবে হচ্ছে আপনার মাদারবোর্ডের কম্পোনেন্টের উপরে, যেটা আমি বললাম। এটা একটা লং টিডিয়াস একটা কাজ। এই মোটামুটি ভাবে স্ক্রু করা শেষ। আর স্ক্রু করা শেষ হয়নি, আমি স্ক্রু করব ব্যাকগ্রাউন্ডে বাকি দুইটা। আমি দুইটা করে দেখিয়ে দিলাম যে কিভাবে আপনারা এক হাতে বসাবেন এবং এক হাতে স্ক্রু করবেন। আমি ওইটা টাইট দিয়ে দিয়েছি পুরোপুরি, কিন্তু এটা আমি প্রথমে টাইট দিই নেই, এখন আমি এটা টাইট দিয়ে দিচ্ছি। এটা পুরোপুরি ভাবে এখন সিকিউর। অন্য স্ক্রু না দিলে আপনার কোনো অসুবিধা নেই, কিন্তু দিতে হবে। তারপরে দুটা আরো বাকি যে দুটা স্ক্রু দেওয়া আছে, আমি এইখানে আর এইখানে দুটো স্ক্রু করবো, আর কিছু না। বাকিগুলো আমি টাইট করে দিয়েছি। এখন মোটামুটি ভাবে যেটা দেখা যাচ্ছে যে রেডিয়েটর ফুললি সিকিউরড কেসিং এর সাথে। একটা ভুল যেটা আমি করে ফেলেছিলাম, বেশ কুশাল ভুলই আমি বলবো, এমন কোনো সহজ ভুল না। সেটা হচ্ছে, আমি এখানে দেখা যাচ্ছে যে ফ্যানটা খুলে ফেলেছি। এটা কারণ হচ্ছে, আমি সিপিইউ ফ্যান যেটা হচ্ছে এই কানেকশনটা, এই সিপিইউ ফ্যান 4 পিন সিপিইউ ফ্যান কানেকশনটা আমি সিপিইউ ফ্যানের সাথে আগে থেকে দিয়ে রাখিনি। আর এখানে যদি ফ্যান থাকে, অসম্ভব ওই পর্যন্ত আঙ্গুল পৌঁছানো। ঠিক এই কোণারটা, এই পাশের যে 4 পিন আছে, এই 4 পিনের মধ্যে সিপিইউ ফ্যানটা বসবে। কিন্তু এটা আগের থেকে করে রাখা দরকার ছিল, ঠিক যেভাবে আমি 8 পিনটা করেছিলাম,
যেটা সবাইকে দেখিয়েছি আমি, সিপিইউ অক্সিলারি 8 পিন এরকমই করে রাখার দরকার ছিল। তো যাই হোক, আমি এখন ফ্যানটাকে খুলে জাস্ট আমি এই পোর্টটাকে বসিয়ে দিচ্ছি। এটা হয়তো ব্যাকগ্রাউন্ডে করে আমি বলতে পারতাম যে না, কোনো ভুল হয় নাই, কিন্তু আমি প্রথম দিন থেকে একটা কথা বলে আসছি যে আমি যা করব সেটা সমস্ত কিছু রেকর্ড থাকবে এবং কমপ্লিট ইন্টিগ্রিটি নিয়ে এবং কমপ্লিট অনেস্টি নিয়ে আমি কাজ করব। তো সেটাই আমি করছি। আর সেই সাথে এটা দেখাতে পারছি না, এত কর্নারে হয়ে গেছে, কিন্তু এটা হচ্ছে 4 পিন ফ্যান কানেকশন, সিপিইউ ফ্যান কানেকশন। খালি মাদারবোর্ড থেকে দেখে নিতে হবে সিপিইউ ফ্যান কানেকশনটা কোনটা, যেটা হচ্ছে হিরোর ক্ষেত্রে প্রথম ফ্যান কানেকশনটা এটা। তো এই হচ্ছে কানেকশনটা। কোন রকম আমি পিছের থেকে একটা আঙ্গুল, ঠিক এই জায়গা থেকে একটা আঙ্গুল, যেটা দেখাও যাবে না আঙ্গুলটা, হয়তো এই জায়গা থেকে আঙ্গুল এবং এই জায়গা থেকে একটা আঙ্গুল দিয়ে আমি করে ফেলেছি। কিন্তু এই ফ্যানটা খুললে আমি হয়তো সহজে করতে পারতাম। তো আমি একটা ফ্যান খুলেই শর্টকাটে কাজ করার চেষ্টা করলাম, যখন ভুলই হয়ে গেল একটু শর্টকাটে কাজ করে ফেলার চেষ্টা করলাম। কিন্তু খুবই সংবাদ হচ্ছে যে 8 পিনটা লাগাতে, 4 পিন ফ্যান কানেকশনটা আমি লাগাতে পেরেছি। এটা ওয়াই কেবল, যেটা আমি প্রথমে দেখিয়েছিলাম, এর সাথে এই কুলার সাথে প্রোভাইডেড, যেটা দুইটা ফ্যান থেকে একটা ফ্যান কনভার্ট করবে। এই দুটাকে আমি একটাই পোর্টের মধ্যে, অর্থাৎ সিপিইউ ফ্যানের মধ্যে দিয়ে দিয়েছি। এখন এটা বায়োস থেকে পিডব্লিউএম এর মাধ্যমে কন্ট্রোল হবে, বায়োস কন্ট্রোল হবে। তো আমি সেজন্য সবাইকে আবারও বলে দিচ্ছি যে সিপিইউ অক্সিলারি পোর্টটা আগে লাগিয়ে নিতে হবে এবং তারপরে ফ্যান কানেকশন লাগিয়ে নিতে হবে। তারপরে এই রেডিয়েটরটা লাগালে আর কোনো প্রবলেমই থাকবে না। যে ধরনের হ্যাসল আমি নিলাম সে ধরনের হ্যাসল আর কাউকে নিতে হবে না। এখন যে কাজগুলো শুরু হবে সেটা হচ্ছে সামনের যে কেবলিং এর যে কাজটা, এটা করে নিলে মোটামুটি সামনে আর কেবলিং এর কোনো প্রয়োজন হবে না। আর তারপরে এই গ্রাফিক্স কার্ড আমি একদম শেষে বসাতে যাচ্ছি। তো যেসব কানেকশনগুলো আমি পিছন থেকে টেনেছি তার মধ্যে একটা অন্যতম হচ্ছে পাওয়ার এলইডি, রিসেট বাটন, এইচডিডি এলইডি, তারপর পাওয়ার সুইচ, যেটা আমি আসুসের যে কিউ কানেক্টর সেটার মধ্যে অলরেডি আমি ঢুকিয়ে দিয়েছি। আমি একটু দেখিয়ে দিই কোথা থেকে কোথা দিয়েছি, সেটা দেখলেই হয়ে যাবে। এখানে দেখা যাচ্ছে যে পিডব্লিউআর মানে পাওয়ার গ্রাউন্ড, যেখানে আমি পাওয়ার সুইচটা দিয়েছি। এরপরে পিএলইডি মানে পাওয়ার এলইডি, মাইনাসে মাইনাস দিয়েছি, প্লাসে প্লাস দিয়েছি। এরপরে যেটা দেখা যাচ্ছে এইচডিডি এলইডি তে আমি এইচডিডি এলইডি কানেকশনটা দিয়েছি, আর রিসেট সুইচটা গ্রাউন্ড প্লাস রিসেট একটা যেখানে আছে সেখানে দিয়েছি। তো এই মোটামুটি ভাবে হচ্ছে কানেকশন। এখন যেটা হবে, আমি এটাকে বসিয়ে দিব হচ্ছে ঠিক নিচের দিকে, যেখানে ফ্রন্ট প্যানেল, সেই পোর্টটাতে। কি কানেক্টর হলে জিনিসটা অনেক সহজ হয়ে যায়, আর পোর্ট দেখা প্রয়োজন হয়। কি কানেক্টর একবারেই যে দিকটায় বসার কথা সেদিকটায় বসে যাবে, যেটা আমি 1 সেকেন্ডের মাধ্যমে করে ফেললাম। তো এটা গেল হচ্ছে পাওয়ার ফ্রন্ট প্যানেলের কাজ। এরপরে যেটা হবে সেটা হচ্ছে ইউএসবি 2.0, যেটা উপরের দিকে ইউএসবি 2.0, সেটা চলে যাবে এখানে। ইউএসবি 2.0 যে পোর্টটা আছে, যেটা হচ্ছে এই পোর্টটা, আমি আরেকটু নিচে করে দিলে হয়তো সুবিধা হবে আরেকটু। তো এখানে যে পোর্টটা আছে এই পোর্টটাই হচ্ছে ইউএসবি 2.0। আমি ইউএসবি 2.0 খুব সহজেই, এই জিনিসটা খুব স্ট্রেট ফরওয়ার্ড, আমি ফ্রন্ট ইউএসবি 2.0 যেটা উপরের দিকে, সেটা আমি ইউএসবি 2.0 তেই আমি বসিয়ে দিলাম। এটা হচ্ছে ইউএসবি 2.0 যেটা আমি মোটামুটি ভাবে বসিয়ে দিলাম। এটা হচ্ছে এইচডি অডিও। এইচডি অডিওটা যাবে এখানে এএএফপি নামে একটা পোর্ট আছে একদম এই কোনার দিকে। এই পোর্টটা সবচেয়ে শেষের পোর্টটাই হচ্ছে এটা। এখানে ফ্রন্ট অডিও যেটা, অর্থাৎ কেসিং এর সামনে যে অডিওটা, এটা দিলেই, এটা লাগানোর সাথে সাথেই কেসিং এর যে অডিও সেটা ইউজ করা যাবে। এটাও খুব স্ট্রেট ফরওয়ার্ড, জাস্ট অ্যালাইন করে নিতে হবে এবং বসায় দিতে হবে, আর কোনো এখানে ঝামেলা নেই। এই হচ্ছে মোটামুটি ভাবে ফ্রন্ট অডিও। এখন যেটা ব্যাপার, ইউএসবি 3.0 তে আমি যাব, কিন্তু তার আগে এরপর তো আমার হার্ড এসএসডি ব্যাপার চলে আসবে, অর্থাৎ আমাকে কানেকশন দিতে হবে এরপরে সেটার। তো এখন আমি সেটার কানেকশনটা দিব, যেটা সেটা 1। আমার জন্য সেটা 1 হচ্ছে
ঠিক এই পোর্টটা, এই উপরের পোর্টটা হচ্ছে আমার জন্য সেটা 1। তো এই আমার জন্য বলতে এই মাদারবোর্ডের জন্য। তো এখন আমি জাস্ট এই 1 এই পোর্টটাতে আমি সেটা কানেকশনটাকে দিয়ে দিব। তাহলে আমাকে আর শুধুমাত্র পিছনের দিকে আমার কাজ থাকবে, আর সামনের দিকে কোনো ধরনের কাজ আমার বাকি থাকবে না। এটার কাজও শেষ হয়ে গেল। এখন যেটা করা যায় সেটা হচ্ছে ইউএসবি 3.0 এখানে একটা দেখা যাচ্ছে, যেটা হচ্ছে ফ্রন্ট ইউএসবি টু 3.0, যেটা ঢেকে গেছে, ক্যামেরাতে ঢেকে গেছে, আমার সামনে স্পষ্ট এই পোর্টটা, যেটা আমি, এটা হচ্ছে কেসিং এর উপরে যেই পোর্টগুলো থাকে অর্থাৎ ইউএসবি, সেই পোর্টটা, এই হচ্ছে সেই পোর্ট। আমি জাস্ট অ্যালাইন করে নিয়েছি আর বসায় দিব, এবং আমার হাত পড়ে গেছে অলরেডি, যে কারণে আমি দেখাতে পারলাম না। এই হচ্ছে ইউএসবি 3.0 ফ্রন্ট ইউএসবি 3.0 যে কাজটা সেটা করলাম। এটা ক্লিক করে শব্দ হয়নি দেখে আমি আবার নতুন করে দিচ্ছি। একটা ক্লিক শব্দ হবে, ক্লিক করে একটা শব্দ হবে, যেটা এখন হয়েছে, হয়তো ক্যামেরায় শোনা যাবে না, কিন্তু আমি পাচ্ছি। এই গেল হচ্ছে ইউএসবি 3.0। এখন যেটা করা যায় সেটা হচ্ছে টোয়েন্টি-4 পিনের কাজ। যেটা আমি পিছের থেকে টেনে নিচ্ছি। আরেকটা কাজ আমি এখনই করে রাখবো, সেটা হচ্ছে ফ্রন্ট যে ফ্যানটা আছে, রেয়ার যে ফ্যানটা আছে যেটা এক্সস্ট, সেই ফ্যানটার যে কানেকশনটা সেটা আমি মাদারবোর্ডের সাথে দিব যাতে পিডব্লিউএম কন্ট্রোল হয়। এটা হচ্ছে সেই 3 পিন পাওয়ার ফ্যান কানেকশন। এটাকে আমি যেটা করব, এখানকার যে চেসিস ফ্যান কানেকশন আছে সেটার সাথে দিয়ে দিব, যেটা মোর দেন ইনাফ চেসিস ফ্যান কানেকশন। এটা আমি দিয়ে দিলাম, এবং এই সাথে এখন ফ্রন্ট ফ্যানও যেটা ফুললি অপারেশনাল। এখন যেটা আমি করব সেটা হচ্ছে, আমি যে খুলে ফেলেছিলাম, সবাই দেখেছে যে জিনিসটা, সেটা হচ্ছে এই ডমিনেটর প্ল্যাটিনাম এয়ারফ্লো ফ্যান। এটাকে আমি আবারও অ্যাটাচ করে দিব, কারণ ওখানে কাজগুলো করার দরকার ছিল দেখে আমি এটাকে খুলে দিয়েছিলাম, যাতে আমি ঠিক মতো অন্যান্য কেবলিং গুলো করতে পারি। তো এখন যখন সেই প্রবলেম আর নেই, তখন আমি এখন খুব সুবিধাজনক ভাবে দিয়ে দিতে পারছি। এবং সেই সাথে খুবই সংবাদ, যেটা একটু আমার সন্দেহ হয়েছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে জিনিসটা আসলে অ্যাটাচ হয়ে গেছে, এবং আমি এটাকে ব্যবহার করতে পারবো ফ্যান কানেকশন দেওয়ার সাথে সাথে। তো এখন যখন সমস্ত কাজ শেষ, সমস্ত বলতে সামনের দিকে কেবলিং করার সমস্ত কাজ শেষ, এখন কোনো বাধা নেই গ্রাফিক্স কার্ড ইনস্টল করার জন্য। আর এটা করলে মোটামুটি ভাবে সামনের এবং সমস্ত কম্পোনেন্ট ইনস্টলেশনের কাজ শেষ হয়ে যাবে গ্রাফিক্স কার্ডের সাথে সাথে। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে গ্রাফিক্স কার্ডকে অ্যালাইন করে নিচ্ছি আমি সবকিছুর সাথে, পিসি এক্সপ্রেসের সাথে এবং বেগুলার সাথে করে আমি জাস্ট সিম্পলি প্রেস করছি এবং গ্রাফিক্স কার্ড লেগে গেছে। আমি এখন যেটা করব, সিকিউর করে দেওয়ার জন্য তাড়াতাড়ি করে আমি হামস্ক্রু গুলোকে লাগিয়ে দিব, যেটা স্ক্রু দিয়ে। এখন যখন এই কাজ মোটামুটি শেষ, তখন যেটা করা যায় সেটা হচ্ছে এর কেবল গুলো ফিট করে দেয়া, কারণ এছাড়া আপাতত আর কোনো কাজ বাকিও নেই সামনের দিকে। আর সামনে যখন সমস্ত কেবল করা শেষ, তখন গ্রাফিক্সের কেবল গুলোকে দিয়ে দেওয়া বরং আরো ভালো হবে।
আমরা একটু জুম করে নিলে আরেকটু বোধহয় দেখা যেতে পারে, তবে একটু কমই দেখা যাবে। এই 8 পিনটা আমার করা শেষ, এবং এবার আমি যেটা করছি 6 পিনটাকে কানেক্ট করে দিচ্ছি, এক্সটেনশনটাকে, এবং এর দ্বারা যেটা হবে কেবলিং টোটালি আমার কাজ শেষ হয়ে যাবে সামনের দিকে। এই মোটামুটি ভাবে সামনের দিকে স্ট্রিক্স লোগোটা ঢেকে গেছে, কিন্তু এটা একটা অ্যাকসেন্ট যেটা হোয়াইট ব্ল্যাক অ্যাকসেন্ট, এবং এটাই দেখতে বেশি সুন্দর লাগবে। তো মোটামুটি ভাবে যেটা এখন হচ্ছে, আমি একটু জুম আউট করে দিই, নাহলে বোঝা যাবে না। মোটামুটি না, সবই কম্পোনেন্ট ইনস্টলেশন যা করেছি এই পর্যন্ত সবই শেষ। এখন খালি পিছনের দিকে কেবল গুলো এবং ছোটখাটো যে কেবল ম্যানেজমেন্ট, কারণ এটা কেবল ম্যানেজিং হ্যাভেন আমি আগেও বলেছি। আর এসএসডি কে আমি জাস্ট এই জায়গাটায় অথবা এই জায়গাটায় আমি ইনস্টল করে দিব। তো এই মোটামুটি ভাবে কাজ। আর বড় যে কম্পোনেন্ট, যেগুলো মেইন কম্পোনেন্ট, সমস্ত কাজ মোটামুটি ভাবে শেষ। এখন আমরা পিছের দিকে চলে যেতে পারি। এখন যেটা হবে সেটা হচ্ছে এসএসডি, যেটা 250 জিবি ইভো 850, এটা ইনস্টলেশনের কাজ। এসএসডিটা হবে হচ্ছে নিচের দিকে, উপরে হতে হচ্ছে হার্ড ড্রাইভ, যেটা 3.5 ইঞ্চ হার্ড ড্রাইভ। আর 2.5 ইঞ্চ হার্ড ড্রাইভ বা এসএসডির জন্য বেটার সিস্টেম করা হচ্ছে নিচের দিকে, ঠিক এইভাবে। জাস্ট স্ক্রু যেখানে করতে হবে সেখানে অ্যালাইন করে নিয়েই স্ক্রু করে দিতে হবে। একদিকে মোটামুটি শেষ হয়েছে, দুদিকে করে দিলে পুরোপুরি সিকিউর হয়ে যাবে। তখন এক হাত দিয়েই কাজ করা যাবে আশা করছি। যদি অ্যালাইন ঠিক মতো হয়ে থাকে। ছিল না অ্যালাইন, মোটামুটি ভাবে সিকিউর হয়ে গেছে। এখন আমি যদি চাই আমি অন্য দুটা না দিলেও পারি, তবে বেটার হচ্ছে যখন আছেই আমার কাছে তাহলে দিয়ে দেওয়া। ঠিক এইভাবে 4টা স্ক্রু আমি চারদিকে দিলাম, যেটা এসএসডিটাকে নিচে মাউন্ট করার জন্য। এইভাবে ঠিক ট্রেটা বসে যায়, ঠিক এইভাবে ট্রেটা বসে যায়। কিন্তু এসএসডি দেওয়ার নিয়ম হচ্ছে নিচের দিকেই, ঠিক যেভাবে এই কেসিং এর সিস্টেম। এটা কেসিং এর সিস্টেম অনুযায়ী তো সেভাবে করতে হবে যেভাবে এই কেসিং এর স্পেসিফিকেশন দেওয়া আছে। তো এই মোটামুটি ভাবে হার্ড ড্রাইভ বে। এখন যেটা আমি করব সেটা হচ্ছে বেটাকে এখন আমি দিয়ে দিব হচ্ছে বে এরিয়াতে, যেটা হচ্ছে 3rd নাম্বার বে এরিয়াটা। এবং তারপরে যেটা করতে হবে, থাম্ব স্ক্রু গুলোকে টাইট করে দিতে হবে যাতে বেটা সিকিউর হয়ে যায় এসএসডির সাথে সাথে। এবং যেটা হলো যে সিকিউর হয়ে গেল। এখন এটা যখন শেষ হয়ে গেল, তাহলে এটার আমি চাচ্ছি এটার কেবলটাও করে নিতে। তো এটার জন্য আমার দরকার হবে একটা সেটআপ পোর্ট, যেটা সবাই দেখেছে যে একটা সেটআপ পোর্ট আমি এনেছি, কারণ আমার হার্ড ড্রাইভ বা এসএসডি একটাই, আমার এসএসডি একটাই, এই কারণে আমি একটাই পোর্ট এনেছি পিছের থেকে। আপাতত সেটাই আমি লাগিয়ে দিচ্ছি অ্যালাইন করে। এবং এর জন্য দরকার হবে একটা পাওয়ার, যেটা সেটা দিবে এই পাওয়ার। তো আমি নিচের থেকে
একটা সেটআপ পাওয়ার নিয়ে আসছি, যেটা হচ্ছে এই পাওয়ারটা। যেটা কনফিডেন্ট হয় সেটাই আমি দিতে যাচ্ছি, যেন প্রেশারাইজ না করতে হয় এসএসডি কে, সেভাবে আমি দিতে যাচ্ছি। এই সেকেন্ড সেটআপ পোর্টটাই প্রেশারাইজ করতে হচ্ছে না। এইভাবে মোটামুটি ভাবে হার্ড ড্রাইভের কানেকশন হয়ে গেল। কারণ হার্ড ড্রাইভ পাওয়ার আপ হবে যখন পিসি ছাড়া হবে। এই হচ্ছে মোটামুটি বেসিক একটা কেবল ম্যানেজমেন্ট। এই কেবিং আবারও আমি রিপিট করছি আমার প্রিভিয়াস স্টেটমেন্ট, একটা কেবল ম্যানেজিং হ্যাভেন। এখানে এই জন্য আমি বলছি কারণ এখানে কেবল ম্যানেজমেন্ট করার কোনো দরকার নেই। এই ভিতরটা সামনে দেখা যায় না, যেটা সামনে কভার দিয়ে ঢাকা। এখানে এরকম আমি সবগুলো যে গুজে দেওয়া স্টাইলে যে কাজগুলো করেছি, সামনের দিক থেকে এর একটা প্রভাব পাওয়া যাবে না। শুধু এই সাইডটাকে টুইস্টাই দিয়ে আমি বেঁধে দিয়েছি, এই কারণে যে এখানকার যে কভারটা সেটা যেন লেগে যায়। আর মোটামুটি ভাবে সবগুলো জিনিস এখানে আমি টুইস্টাই দিয়ে বেঁধে দিয়েছি। এর মধ্যে শুধুমাত্র একটাই কাজ, যেটা আমি দেখিয়ে দিই। এখানে যে দেখা যাচ্ছে এটা হচ্ছে একটা 3 পিন ফ্যান কানেকশন থেকে মোলেক্স কানেকশন অ্যাডাপ্টার, যেটা আপনারা কম্পিউটার মার্কেটের কেবলের দোকানগুলোতে পাবেন। যেটা করতে হবে, পাম্পের যে 3 পিন কানেকশন সেটাকে সরাসরি দিতে হবে পাওয়ার সাপ্লাইয়ের সাথে। আর এরই জন্য আপনাদের এই অ্যাডাপ্টারটা লাগবে। কুলারের পাম্পের 3 পিন কানেক্টরটাকে এই অ্যাডাপ্টারের 3 পিনের সাথে কানেক্ট করে মোলেক্স কানেকশনটাকে পিএসইউ এর থেকে টেনে আনা মোলেক্স কেবলের সাথে কানেক্ট করে দিতে হবে। কেননা পাম্প যাতে কনস্ট্যান্ট 12 ভোল্ট পায়, যেটা পিএসইউ থেকে দেয়াটাই সহজ হবে এবং এতে পাম্প ভালো থাকবে। এই ব্যাপারটা নিয়ে যদি কারো কনফিউশন থাকে, আমার প্রজেক্ট X99 এর কুলার ইনস্টলেশনের সময়টা দেখলে সেখানে আরো ডিটেলসে এই ব্যাপারটা বর্ণনা করা আছে। তো মোটামুটি ভাবে আর কোনো কানেকশন নেই, সমস্ত কানেকশন আগের থেকেই দিয়ে দেওয়া হয়েছে, যেগুলো সমস্ত ক্যামেরার সামনেই আছে। আর সবকিছু তো আমি সবচেয়ে প্রথমে পাওয়ার সাপ্লাই থেকে সমস্ত কানেকশন এনেছিলাম, দেখে আরো অনেক সহজ হয়ে গেছে পুরো কাজটা। তো এই কেসিং এর জন্য ওইটাই যৌক্তিক ছিল। আর মোটামুটি ভাবে ফ্যান কানেকশন সবগুলোই দেওয়া শেষ, যেটা তো এই সেন্ট্রালি হাব আর কিছু দেওয়া হয়েছে মাদারবোর্ডের সাথে, দুটো দেওয়া হয়েছে মাদারবোর্ডের সাথে, এবং এখানে বাকি 3টা দেওয়া হয়েছে। তো মোটামুটি ভাবে এই কাজগুলো শেষ, এখন খালি কভার করিয়ে দেওয়া। একটা কাজ এখন পর্যন্ত বাকি আছে, যেটা গতবার আমি দেখাইনি আমার X99 প্রজেক্টের সময়, এটা সারপ্রাইজ হিসেবে রেখেছিলাম। তো নিচের দিকে একটা লাইটিং ইফেক্ট দেওয়ার জন্য এই একটা লাইট, যেটা আমি বিদেশ থেকে এনেছিলাম, এটা এখানে পাওয়া যায় না, এই একটা লাইট আমি এখানে দিয়ে দিব। এটা হচ্ছে 4 পিন কানেকশন এই লাইটের, যেটা এখানকার যে একটা হোল দেখা যাচ্ছে কেসিং এর মধ্যে, ঠিক এই জায়গাটায় এই হোল দিয়ে এই কানেকশনটা চলে যাবে। ভিতরে একটি 3 পিন কানেকশন, যেটা অলরেডি এই কেসের সাথে যুক্ত আছে, অর্থাৎ ফ্যানের হাত থেকে, সেখান থেকে এসে এই কানেকশনটার সাথে বসে যাবে। তো এখন সেই কাজটাই আমি করছি। এই কেসিং এর এই একটা গুণের কারণে, যে কোনো কিছু করতে হচ্ছে না, একটা হোল করতে হচ্ছে না, একটা কিছু করতে হচ্ছে না, এটি হচ্ছে এই কেসিং এর একটা মাহাত্ম্য, যে কারণে এখন পর্যন্ত স্মুথ একটা রাইড। আর তার চেয়ে বড় ব্যাপার হচ্ছে কোনো কিছু করে নিতে হয়নি, কোনো মডিফিকেশন বা কোনো ধরনের ফুটো বা কিছু এমন কিছু করতে হয়নি, কোনো হোল করতে হয়নি কোনো দিকে, কারণ অলরেডি ন্যাচারালি এখানে একটা হোল আছে। আগেরবার আমি যখন লাইটিং এর একটা কাজ করেছি, আমি অলরেডি দেখিয়েছি যে এখান থেকে হোল থেকে লাইটিং এর এই জিনিসটা বের হয়েছে। ন্যাচারালি কিছু হোল থাকার কারণে, হয়তো এই কারণেই যাতে মানুষ নিজে থেকেই লাইটিং ইফেক্ট দিতে পারে যেভাবে খুশি, সেই জন্য হয়তো এরকম একটা মডিফিকেশন নিজের থেকে করে দেয়া কোম্পানির তরফ থেকে। তো মোটামুটি ভাবে এটা আমি বলবো, এই কেসিং যে কোনো বিল্ডারের জন্য এক ধরনের ব্লেসিং, এটাই আমি বলবো এটা নিয়ে কাজ করা। তো এনজিএক্সটি কে আমি ধন্যবাদ জানাচ্ছি ভিডিওর মাধ্যমে, সাথে সাথে আবারও আমি ধন্যবাদ জানাচ্ছি গ্লোবাল ব্র্যান্ডকে এরকম একটা কেসিং আনার জন্য, যেটা যে কেউ চোখ বন্ধ করে বিল করতে পারবে আর কোনো কিছু মডিফিকেশন করার দরকার হবে না। তো এই মোটামুটি ভাবে লাইটিং ইফেক্ট, একদম তলাতে একটা লাইটিং ইফেক্ট দেওয়ার জন্য এই লাইটটাকে আমি এখানে ইনস্টল করলাম, এবং সামনে আমি জাস্ট হাত থেকে 3 পিনটাকে কানেক্ট করব। এখন সব কাজ শেষ, আর ফাইনাল যে কাজটা সেটা হচ্ছে ব্যাক কভারটাকে পরিয়ে দেওয়া। ফাইনালি এটা ছাড়া আর কোনো কাজ বাকি নেই। বিল্ডিং এর কাজ, অর্থাৎ পিসি বিল্ডিং এর কাজ
একদম 100% শেষ, এবং বলা যায় এটাই ফাইনাল কাজ। এবং এই ফাইনাল কাজটাও খুব সহজে শেষ হয়ে গেল, যেটা পিছের কভারটা। এখন ফাইনালি সামনের কভারটা লাগাতে হবে। এখন সামনের কভার, যেটা লাগানোর সাথে সাথেই খালি টেস্ট করাই বাকি থাকবে। যেটা খুবই স্ট্রেট ফরওয়ার্ড এই কেসিং এর কারণে। কেসিং নিয়ে কাজ করার পরে আমি বুঝলাম যে এই কেসিং সারা দুনিয়াতে কেন এতটা বিখ্যাত। আসলে একটা জিনিস নিয়ে কাজ করলে তখনই বোঝা যায় যে কেন সারা দুনিয়ার লোক এতটা ইউজ করছে NZ-XT কেস। তো এটা থাম দিয়েই করা যেত, বাট আমি সাহায্য নিলাম একটু সিকিউর করার জন্য, আমি একটু সাহায্য নিলাম স্ক্রুড্রাইভারের। তো এই মোটামুটি ফ্রন্ট সাইড যেটা দেখা যাচ্ছে, এবং পিছে যে যা করলাম এ পর্যন্ত কোনো কিছুই ছাপ দেখা যাচ্ছে না সামনের দিকে। সো মোমেন্ট অফ ট্রুথ, দেখা যাক পিসি চলে নাকি স্টার্ট দেওয়ার পরে। পিসি স্টার্ট দেওয়ার পরপরই যদি বায়োসে চলে যায় তাহলে বুঝতে হবে যে আমাদের কাজগুলো সাকসেসফুল। সো পিসি রান করা শুরু হয়েছে এবং বায়োস পর্যন্ত চলে গিয়েছে। সো বায়োসের সাথে সাথে আমাদের কাজ শেষ হয়ে যাচ্ছে আপাতত, এরপরে ওএস করতে হবে। কিন্তু এই পর্যন্ত যতগুলো কাজ করা হয়েছে সবই 100% সাকসেসফুল। তাহলে এই ছিল আমাদের প্রজেক্ট জি বা Z170 এই প্রজেক্টের বিল ফিনিশড। কারো যদি প্রশ্ন থেকে থাকে এই বিল সম্পর্কে, যদি কোনো কনফিউশন থাকে, অবশ্যই আমাকে জানাবেন। আমার সাইটগুলো আপনার তো জানাই আছে, আমার চ্যানেলে, ইউটিউব চ্যানেলে আপনারা মেসেজ করতে পারেন, অথবা ফেসবুকে গিয়ে আমাকে প্রাইভেটলি মেসেজ দিতে পারেন। যে কোনো যদি কনফিউশন থাকে এই বিল সম্পর্কে, অথবা কোনো আরো যদি কোনো সাজেশন থাকে বিল সম্পর্কে, তাহলে আপনারা অবশ্যই জানাবেন, এবং বিশেষ করে জানাবেন কেমন লাগলো এই বিল ভিডিও আপনাদের। এটা খুবই ইম্পর্ট্যান্ট আমার জন্য। সেই সাথে যেটা খুবই ইন্সপায়ারিং একটা ব্যাপার, আপনারা আমার যে ভিডিওগুলোকে শেয়ার করবেন, স্পেশালি আমার এই বিল ভিডিও যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং সবাইকে জানিয়ে দিবেন আমার সাইট সম্পর্কে, আমার সাইটের উদ্দেশ্য সম্পর্কে। এবং সেই সাথে আপনারা লাইক বা ডিসলাইক যা করার করবেন, এবং অ্যাক্টিভ থাকবেন আমার ইউটিউব চ্যানেলে এবং আমার ফেসবুক পেজে। তো সবাইকে ধন্যবাদ দিয়ে শেষ করছি। গুড বাই।